কোকো, এ কি হাল? কোকো মিউ করে ডাকে। অভি বুঝে প্রাণীটা তার কোলে উঠতে চাচ্ছে। ও হাত বাড়িয়ে কোকোকে কোলে তুলে নেয়। পুরো ভিজে একাকার, অসুস্থ হবি তো। কোকো আবারও মিউ করে। অভি তোয়ালা এনে ওর শরীরে মুছতে থাকে। অমনি একটি কণ্ঠ শোনা যায়। মিস্টার রাগী, এখানে কোকো এসেছে। দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলে উশুশি। কুকুর শরীর মুছতে মুছতে অভি বলে, হ্যাঁ, এসেছে তো। উফ, ও যে কেন আপনাকে এত পছন্দ করে। এই বলে কক্ষে প্রবেশ করে কিশোরী। অভির চোখ দরজার কাছেই ছিল। মেয়েটির আগমন দেখতে পেয়েছে। কুকুর মতন উশুশিও কাক ভেজা। তার হাঁটু সমান শোক শরীরের সাথে লেপ্টে আছে, যার দরুন কিশোরীর শরীরের রহস্য স্পষ্ট চোখে পড়ে। কোকো কথা শুনলো না, পালিয়ে এলো এখানে। এগিয়ে আস্তে আস্তে কথাটা বলে উশুশি। অভির ভেতর তখন মিহি একটা হাওয়া স্পর্শ করে। দেখি তো। হাত বাড়িয়ে কুকুরকে কোলে তুলে নেয় ও। অভি মৃদু সুরে বলে, ভিজে যা তা অবস্থা ছিল, মুছে দিয়েছি। থ্যাংক ইউ। তুমিও তো ভেজা, দ্রুত চেঞ্জ করে নাও, শরীর খারাপ করবে। আমার অভ্যাস আছে। তবু কখন কি হয় বলা যায় না। কিচ্ছু হবে না। পরপর জবাবে অভি থেমে যায়। উশুশি বলে, আপনার নাকি বৃষ্টি ভালো লাগে না? হ্যাঁ। কেন? জানা নেই। বৃষ্টি কারো ভালো না লেগে থাকতে পারে? পারে। আমার বিশ্বাস হয় না। চলেন বৃষ্টিতে ভিজি, দেখবেন ঠিক ভালো লাগবে। এ কথায় একটুখানি চমকায় পুরুষটি। উশুশি কোকোকে কোল থেকে নামিয়ে বলে, আসুন অভিরাজ, দেখবেন এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য বৃষ্টির সাথে মিশে আছে। তুমি অনেক সময় বৃষ্টিতে ভিজেছ, এবার সত্যি শরীর খারাপ হবে। হবে না, আপনি আসেন তো। বলেই অভির হাতখানা স্পর্শ করে কিশোরী। সে স্পর্শে 28 বছর বয়সী অভিরাজের হৃদয় কেঁপে ওঠে। ও বিরোধ করে, আমার একটু কাজ আছে। পরে করে নিয়েন। এটা জরুরি। ঠিক হবে না, আপনি আসেন। আরে আসেন না। বলে স্পর্শ গভীর করে ও। বাহুতে ঈষৎ টান পড়তেই অভি চলতে শুরু করে। ছাদে এসে উশুশি আর কোকো দুজনে লাফিয়ে ওঠে। বৃষ্টির ঝুম শব্দে কেমন মুগ্ধতা মিশে আছে, সেই মুগ্ধতায় নেচে ওঠে ওরা। তবে অভি আগায় না, ও থেমে থাকে। দূর থেকে দু চোখ ভরে কিশোরী বৃষ্টি নৃত্য দেখে। তবে কতক্ষণ? উশুশি যে শপথ নিয়েছে আজ অভিকে বৃষ্টিতে ভেজাবেই। তাই ছুটে এসে মানুষটাকে এক প্রকার টেনে নিয়ে যায় বৃষ্টির মাঝে। এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি বিন্দু অভির সমস্ত শরীরে মিশে যায়। শরীর হয় শীতল। সেই শীতলতা অভির মস্তিষ্কে জাগ্রত করে। বুঝ দেয় কিশোরীর মতন বৃষ্টি তার হৃদয় স্পর্শ না করলেও সবসময়ের মতন খারাপ লাগাটা আর নেই। কি এক জাদু বলে ধীরে ধীরে বৃষ্টি তার অপছন্দের তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা, এই জাদুর নামে কি শুধুই উশুশি? উহ, ভেতর থেকে উত্তর আসে, এই জাদুর নাম রেইন। উশুশি রেইন। দুদিন টানা বৃষ্টি ছিল। বৃষ্টিতে রাস্তার পানি উঠে গিয়েছে, সেই পানি এখনও সরেনি। তবে কাজে যে যেতেই হবে। অভি একেবারে তৈরি হয়ে নেমেছে। নাস্তার টেবিলে আগে থেকে উপস্থিত ছিল ঈশান। ভাইকে দেখে ওর ঠোঁট প্রসারিত হলো। গুড মর্নিং ব্রো। গুড মর্নিং। এত খুশি কেন লাগছে? খুশি তো আমি সবসময় থাকি। সেটাও ঠিক। তবে নতুন কাউকে ডেট করছিস নাকি? আর ডেট? বলেই মনমরা হয়ে যায় ঈশান। লিসার পর আর কাউকে ডেট করা হয়নি ওর। মেয়েটার জন্য ওর হৃদয়টা ধক ধক করে। বারবার মনে হয় সে অন্যায় করেছে। ও যখন তুমুল মন খারাপে মিশে যাচ্ছিল তখনই ছোঁয়ার আগমন। তার চোখ মুখ অন্ধকারে ডুবে আছে। বাড়ির গিন্নিরা খাবার পরিবেশন করে চলেছে। একটু বাদে নেমে আসে ইরাও। তারপরে শুরু হয় ছোঁয়া আর ইরার ফিসফাস। সেই ফিসফাস ঈশানের ভেতর কৌতূহল জাগায়। তোরা কি বলছিস তখন থেকে? একটু টুকরো রুটি মুখে দিয়েছিল অভিরাজ। ঈশানের কথায় দৃষ্টি ফেরায়। কিছু না তো, তুমি খাবার খাও। বলেই পরপর 2 চামচ খাবার মুখে তুলে নেয় ছোঁয়া। অভিরাজ বলে, সবার পড়াশোনার কি অবস্থা? চলছে ভাইয়া। আর ছোঁয়া, তোর কি খবর? আমারও ভালো, শুধু লাস্ট সেমিস্টারের সিজিটা একটু নেমে এসেছে। এবার ভালো একটা কামব্যাক দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দেব। বলে আরেক চামচ খাবার মুখে তুলে নেয় ছোঁয়া। এদিকে ঈশান মুখ অন্ধকার করে রেখেছে। তার মনে সন্দেহ আছে।
ছোঁয়া নিশ্চয়ই খুব গোপন কোনো বার্তা ইরাকে জানিয়েছে, আর তা জানা ওর জন্য অতি আবশ্যক। ঈশান ভেবেছিল ইরাকে চেপে ধরে কথা বের করবে। এই একটা মেয়ে আছে যে ঈশানের জন্য একটু হলেও ভাবে, ঈশানের কথা শোনে। লাবণ্য তো বয়সেই বড়, আর ছোঁয়াটা হলো বিচ্ছু। তাই ওরা দুজনেই বাদ পড়েছে এই লিস্ট থেকে। ইরাকে খুঁজতে এসে দেখা গেল ইরা নেই। ওর ঘরে বসে আছে উশুশি আর কোকো। ঈশানকে দেখে মিষ্টি করে হাসলো ও। হাই ঈশান। হ্যালো শশী, তুমি একা কেন? ইরাকে দেখতে পাচ্ছি না। ইরা আপু তো মাত্রই বের হলো। একাই? না, ছোঁয়া আপুর সাথে। ও, বলে ঠোঁট কামড়ে রইল ঈশান। কোকো মূলত খাবার খাচ্ছে। এত সময় ইরার ঘরে বসে খাবার খাওয়াচ্ছিল। এরা তৈরি হয়ে বের হয়ে গেলেও কুকুর খাওয়া হয়নি বিধায় উশুশি বসে আছে। ঈশান কয়েক সেকেন্ড বাদে উশুশিকে বিদায় জানিয়ে নিজের ঘরে চলে এলো। এটা ওটা নিয়ে ব্যস্ত থাকার প্রয়াস করলো, তবে ব্যর্থই হলো। ছোঁয়া আর ইরা কী সব গোপন বার্তা চালান করেছে সেসব না জানা অবধি ঈশানের হৃদয় আনচান থামার নয়। ঘুমিয়ে পড়েছিল ঈশান। ফোনের বিপ বিপ আওয়াজে ঘুম ভাঙল তার। ফোনের স্ক্রিন না দেখে কানে ফোন তুলল ও। হ্যালো। হ্যাঁ রে শালা, কোথায় তুই? কোনো খবর নেই। কে বলছিস? আবার শালাও ডাকছিস? ওরে ধান্দাবাজ, গাঞ্জা খাচ্ছিস নাকি? ওট হারামি। ঈশান ঘুমের মাঝেই চরম বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা। উপাস থেকে আবার বলল, আব্বে শালা, তোকে কি বাসা থেকে উঠায় আনবো? এবার ঘুম ছুটল ওর। ও ফোনের স্ক্রিনে নামটা দেখে বলল, ও দোস্ত শরীরে কেমন আছিস বল, কতদিন পর? তোর বেটা কেমন আছিস সেটা স্যার, তুই এখনই আয়। কোথায় আসবো? তুই কোথায়? তোর শ্বশুর বাড়ি। রাতে কি কথা হয়েছে সব ভুলে গেছিস? ঈশানের চোখে তখনও কিছুটা ঘুম ঘুম। ওর মস্তিষ্ক এবার পুরো সজাগ হলো। সরি দোস্ত, ভুলে গিয়েছিলাম, আসতেছি আমি। বলেই কল কাটলো ঈশান। তারপর 5 মিনিটে তৈরি হয়ে বের হলো। ওর এমন তাড়াহুড়ো দেখে লতিফা ডেকে উঠলেন, এই ছেলে, এভাবে কোথায় যাওয়া হচ্ছে? সময় নেই মা, পরে এসে বলছি। বেয়াদ্দপ, পরে এসে বলবি আবার কি? কোথায় যাস? বন্ধুর সাথে দেখা করতে। কোথাও বাড়িও না প্লিজ। বলেই ছুট লাগায় ঈশান। গ্যারেজ থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সচরাচর বড় গাড়ি ব্যবহার করলেও এই বাইকটা ওর বিশেষ শখের। ভার্সিটিতে ওঠার পরপরই কিনেছিল, তবে ব্যবহার করা হয় খুবই কম। উশুশির সময় আজ খুবই খারাপ। পুরো বাড়িতে ওর কথা বলার মতন মানুষ নেই। কোকো আছে, তবে বেচারা তো কথা বলতে পারে না। এ মাথা ও মাথা করে করে সমস্ত বাড়ি ঘুরে চলেছে ও, তবে মনটা ভালো লাগছে না। একটা মানুষও নেই আজ। একটা মানুষ বলতে উশুশির সাথে কথা বলার মতন কেউ নেই। যদিও খুব বেশি কথা বলায় সে অভ্যস্ত ছিল না, তবে এখানে আসার পর এ বাড়ির মানুষগুলোকে পাওয়ার পর ওর শুধু কথা বলতে ইচ্ছে করে। উশুশি অলস হওয়ার ন্যায় দোতলায় উঠতে যাচ্ছিল। ওর এমন ধীর স্থির চলন দেখে ছোঁয়ার মা মালতী বললেন, কি হয়েছে উশুশি? উশুশি দাঁড়িয়ে যায়। মালতী এগিয়ে এসে মেয়েটির বাহু স্পর্শ করে। মন খারাপ নাকি? না, মুখটা শুকনো যে, খাবার খেয়েছো? খেয়েছি। তবে কি হয়েছে? বাসায় কেউ নেই। কেউ নেই বলতে? এই তো আমরা। মানে হচ্ছে ছোঁয়া আপু, ইরা আপু, ঈশান, লাবণ্য আপু আর মিস্টার। রাগে বলতে গিয়ে উশুশি একটু থেমে যায়। মালতী চেয়ে থাকেন। ও প্রসঙ্গ বদলে ফেলে বলে, কোকোকে নিয়ে এমনি ঘুরছি। খুব খারাপ লাগছে, আমার কাছে চলে এসো। আমি নিচ তলাতেই আছি, ঠিক আছে? নারীটির অমায়িক ব্যবহারে উশুশির ঠোঁট প্রসারিত হয়। অবশ্যই এ বাড়ির সকলের ব্যবহারে অমায়িক। বাইক থেকে নামতেই উমায়ের এসে জড়িয়ে ধরল ঈশানকে। আলিঙ্গন শেষে বলল, শালা ভালোই তো, ভুলে গিয়েছিস একদম। কল করেও আনা যায় না। সরি দোস্ত, আমি আসলে ঘুমিয়েছিলাম। আর তুই তো জানিস, ঘুমালে আমার দিন দুনিয়া ঠিক থাকে না। তা জানি। এখন বল, তোর কি খবর? আমার আর খবর? তোর মতন চিল লাইফ তো নাই। তোর তো জীবনে আছে, আমার সেটাও নাই। এ কোথায় গা দুলিয়ে হেসে ফেলে উমায়ের। চোখ নাচিয়ে বলে, মামা, তোমার তো গাড়ি আছে, এত এত কালেকশন। আরে ধুর,
জীবনে গাড়ি থেকে নারী বেশি প্রয়োজন। তা তো বুঝলাম, বাট ওই মেয়েটার কি হলো? লিসার ব্যাপারে উমায়ের কে আগেই একদিন বলেছিল ও। হঠাৎ প্রশ্ন করায় ওর মুখটা আলুর মতন হয়ে গেল। কি হলো দোস্ত, মুখটা অমন করলি কেন? আসলে মেয়েটার সাথে আমার যাচ্ছিল না। রিলেশন হয়নি? উফ, ডেট করতে গিয়ে রিজেক্ট। উফ, থাক, মন খারাপ করিস না। মেয়ের অভাব নাকি? সেটা না রে, ও অনেক বাচ্চা একটা মেয়ে, তো আমার খারাপ লাগে আমি ওর সাথে অন্যায় করে ফেললাম। এ কথা বলেই হতাশার শ্বাস ফেলে ঈশান। উমায়ের বুঝে তার বন্ধুর মনটা পরিষ্কার। ও প্রসঙ্গ বদলাতে বলে, এতদিন পর আছি, বল কি খাওয়াবি? আমি খাওয়াবো কেন? তুই খাওয়াবি। এটা হবে না, তুই খাওয়াবি। নতুন নতুন বিজনেস জয়েন করছিস। উফ ভাই, এটা যে কি পেরা, সেবার গোবর কাণ্ড। ঈশান পুরোটা বলার আগে উমায়ের হো হো করে হেসে উঠল। ঈশানের এই গোবর কাণ্ড সম্পর্কে বন্ধু মহলে প্রায় সবাই অবগত। ঈশান যখন গ্যারেজে বাইক পার্কিং করছিল, ভাগ্যক্রমে তখনই ছোঁয়াদের গাড়িটা এসে থামলো। বাইক পার্কিং শেষ করে গাড়ির সামনে এলো ঈশান। ইরা নামছিল। হঠাৎ লম্বাটে মানুষটাকে দেখে ভড়কে গেল ও। দুহাত পিছিয়ে গেল। ভয় পাইয়ে দিয়েছো। শোন, কথা আছে, কি? এইদিকে আয়। বলে ইরাকে একটু দূরে নিয়ে এলো ঈশান। ছোঁয়া তখন অপর পাশ থেকে নেমে এসেছে। ইরা আর ঈশানকে একসাথে দেখে ও চেঁচিয়ে ওঠে, এইরা, বলবি না কিছু? ছোঁয়া বলবি না বললেও ততক্ষণে ঘটনা ইরা বলে দিয়েছে। ঈশানের চোখে মুখে বিরক্তি। ও এগিয়ে এসে ছোঁয়ার সামনে দাঁড়ায়। ছোঁয়া আমতা আমতা করে বলে, ঈশান ভাইয়া, একদম মারবে না বললাম, না হলে। না হলে কি? বলেই ছোঁয়ার চুলগুলো টেনে ধরে ঈশান। কিরমির করে বলে, তোর সমস্যা কি বলতো? লিসা যে ভণ্ড বেয়াদব, সেটা আগে কেন বলিসনি? আমি শুধু শুধু ওই মেয়েটার জন্য মন খারাপ করছিলাম, আর ও কিনা অন্য এক ছেলে নিয়ে পালালো। ক্যারেক্টারে তো সমস্যা আছে, ভাব ধরে ভোলা ভালা। ছোঁয়াকে বেশ কয়েকটা বকা খেতে হলো। সে সাথে পুরো ঘটনা ঈশানকে বলে দেওয়ায় ইরার সাথে দুটো দিন রাগ করে থাকলো ছোঁয়া। মেয়েটা কতবার মানাতে এলো, অথচ ছোঁয়া নিজের জায়গায় অটল। অবশেষে আজ নিজ থেকে ইরার ঘরে এসেছে। ইরা তখন ল্যাপটপে কিছু একটা করছিল। ছোঁয়াকে দেখে আবেগালুপ্ত হয়ে পড়ল। ছোঁয়াপু, প্লিজ রাগ করে থেকো না, আমি সরি তো। ছোঁয়াকে জড়িয়ে ধরে বলল ইরা। ছোঁয়া একটুখানি হাসলো, ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আই কফি খাই। ইরার কফির প্রতি ঝোঁক আছে, তাই ওর রুমেই কফির যাবতীয় জিনিসপাতি রাখা থাকে। ছোঁয়া ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে দিল। শোনো না, আমি আসলেই বুঝতে পারিনি, জানোই তো ঈশান ভাইকে আমি মিথ্যে বলতে পারি না। জানি, ওই টপিক বাদ দিই, চলো গল্প করি। সাপ লুডো খেলবি? কোটে বের করে আনতো। এরা খুশি মনে সাপ লুডুর কোট বের করতে গেল। ছোঁয়া বসলো বিছানায়। ল্যাপটপের স্ক্রিনে তখন এরার সুন্দর একটা ছবি ভাসছে। 17 বছরের এরা দেখতে ভীষণ মিষ্টি, অনেকটা আদরে। কিছু মাস পর 18-এর ঘরে পা দেবে। যদিও ছোঁয়া এরার থেকে 2 বছরের বড়, তবে ওদের মাঝে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। আর বন্ধুদের সাথে কথা বলে আরাম পাওয়া যায়, সরাসরি যে কোনো কথাই বলে দেওয়া যায়। কিন্তু আজ কেন যেন ছোঁয়ার ভেতরটা সায় দিচ্ছে না, কিছু কথা গলায় এসে আটকে যাচ্ছে। এরা সাবলুডু নিয়ে এসে বিছানায় রাখলো। ছোঁয়া তখন ভাবনায় মশগুল। এই ছোঁয়াপু, ঘুরে তাকালো ছোঁয়া। এরা বিছানায় কোট সাজিয়ে দিয়ে বলল, কোনটা খেলবে, সাপ সিঁড়ি নাকি খেলার বোর্ড? সাপ সিঁড়ি খেলি চল। ঠিক আছে। ওদের খেলা শুরু হলো। কয়েক মিনিটে ছোঁয়া বেশ উপরের ঘরে পৌঁছে গেল, তবে এরা পড়ে রইল নিচে। ও বারবার মন খারাপ করছিল। হঠাৎ করে চালে কানা পড়ায় সাপে কাটা পড়ল ছোঁয়া। সঙ্গে সঙ্গে একদম তলানিতে এসে গেল ও। এতে ইরার আনন্দ হলো দেখার মতন। ও আবার চাল দিল। ছোঁয়া একটু শুকনো ঢোক গিলে বলল, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। তোর কি মনে হয় আমি তোর খারাপ চাইবো? আরে খারাপ কেন চাইবে? বল না। উফ ছোঁয়াপু, কি হলো তোমার? যেটা বলেছিস সেটা বল, হ্যাঁ নাকি না? অবশ্যই না, তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি।
ছোঁয়া মৃদু হেসে ইরার গালে হাত রাখলো। ইরা খুশি খুশি সুরে শুধালো, আজ এত ভালোবাসা দেখাচ্ছ যে? এমনি, চল খেলি। আচ্ছা। বলে ইরা আবার চাল দিল। খেলতে খেলতে ছোঁয়া ও ইরা দুজনেই বেশ কয়েকবার সাপে কাটা পড়ল। তখন খেলা প্রায় শেষ দিকে, আর কটা চাল দিলেই জিতে যাবে ইরা। ঠিক সেই মুহূর্তে ছোঁয়া বলল, রাতুলকে পছন্দ করিস? হঠাৎ আকাশে বজ্রপাত হলে যেমন হয়, ইরার অবস্থা হলো তেমন। ও চমকে তাকালো। ছোঁয়ার দুটো চোখে অসহ্য এক ব্যথা এসে ধরা দিল। মিথ্যা বলিস না, তুই ওকে পছন্দ করা শুরু করেছিস? ইরা চোখ নামিয়ে ফেলল। ওর কেমন অস্বস্তি হচ্ছে। জবাব দে ইরা, প্লিজ, চুপ থাকিস না। হয়তো করি। ছোঁয়ার ভেতরটায় চাপায়ে কার্তনাদ এসে ধরা দিল। ইরা তখনও মাথা নামিয়ে, দিস ইজ মাই ফার্স্ট ফিলিংস ছোঁয়াপু। ওনাকে দেখলেই আমার কেমন যেন লাগে। আই থিঙ্ক আমি ওনাকে ভালোবাসতে শুরু করেছি। ছোঁয়া কথা হারিয়ে ফেলল। ইরা এবার মাথা উঁচু করে বলল, তুমি রাগ করলে? প্লিজ রাগ করো না, আমি আসলে তোমাকে বলতাম, কিন্তু ওকে থামিয়ে দিল ছোঁয়া। ইরার মুখটা মুহূর্তেই কেমন শুকনো হয়ে এলো। ছোঁয়া ওর দুই বাহুতে স্পর্শ করে বলল, আমি তোকে ভালোবাসি ইরা, এ বিষয়ে সন্দেহ আছে? একদমই না। তবে যা বলি একটু মন দিয়ে শোন। 17 বছর বয়সী ইরার ভেতরটা কেমন একটা অনুভূতি দিয়ে গেল। ও তাকিয়ে রইল ছোঁয়ার দিকে। এদিকে ছোঁয়ার গলা ধরে এসেছে। কথাগুলো বলতে গিয়ে হৃদয় হাহাকার জমাচ্ছে। তবে এখন না বললে বড় ভুল হয়ে যাবে। ও শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে নেয় জিহ্বার সাহায্যে। তারপর বলে, রাতুল আর রিতা আসলে একে অপরকে পছন্দ করে, এটা অনেক আগে থেকেই। তুই কষ্ট পাস না প্লিজ। ওরা হয়তো রিলেশনে নেই, তবে বিশ্বাস কর, ওদের অনুভূতি ভয়ানক। তোর অনুভূতি আরও বাড়লে পরবর্তীতে আরও ভেঙে পড়বে। আমি জানি তোর প্রথম অনুভূতি, কিন্তু ভুল মানুষকে ভালোবাসার মতন দ্বিতীয় কিন্তু নেই। ছোঁয়া টানা কথাগুলো বললেও এরা একটা কথাও বলল না, জবাবও দিল না। ওর বাইরেটা যেন পাথর হয়ে গিয়েছে, তবে ভেতরটা পুড়ছে দাও দাও করে। প্রথম অনুভূতি হারানোর শোকে কিশোরীরা শোক পালনও যেন ভুলে বসেছে। কটা দিন ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে গেল। এর মধ্যে কয়েকদিনও অভিরাজের সাথে দেখা হয়নি উষসীর। অভি প্রায় দিনই লেট করে ফিরেছে, সেজন্য ওদের আর দেখা হয়নি। আজ মানুষটা বাড়িতে আছে। ঘুম ভেঙেছে কিশোরীর অনেকক্ষণ আগেই। কুকুর খাওয়া দাওয়া শেষ হলে ও আবার বিছানায় শুয়ে পড়ে। মেঝে থেকে লাফিয়ে ওঠে কুকু। হাত বাড়িয়ে প্রাণীটাকে বুকের কাছে নেয়ও। কিছু ভালো লাগছে না রে। কুকু মিউ করে ডাকে। উষসী দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতন করে বলে, আমি সব সময় আফসোস করেছি সময় কেন এত ধীরে চলে, কিন্তু এখন মনে হচ্ছে সময় কেন এত দ্রুত চলে। আমাদেরকে চলে যেতে হবে কোকো, তোর কষ্ট হয় না? বোবা প্রাণী কুকু উষসীর বুকে কেমন লেপ্টে থাকে। হয়তো তারও কষ্ট হয়। উষসী চোখ বন্ধ করে। তারপর ভাবতে থাকে এই বাড়ির মানুষগুলো কথা, অভিরাজের সাথে হওয়া প্রথম দর্শনের কথা। সবটা কেমন ওর গলায় এসে আটকে দেয়। কান্না পায়, তবে চাইলেই তো আর কাঁদা যায় না। ও কুকুকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়। অভির কক্ষের সামনে এসে থামে। কতগুলো দিন লোকটার সাথে দেখা হয় না। উষসীর ভেতরটা কেমন যেন করে। এই মানুষটার সঙ্গ তাকে বিশেষ আনন্দ দেয়, অথচ প্রথম দিন অনুভূতি ছিল পুরোই বিপরীত। দরজাটা ঈশ্বর ধাক্কা দিতেই কিছুটা খুলে যায়। সঙ্গে সঙ্গে শরীরে এসে আটকায় এসির হিম হাওয়া। উষসী দরজার ফাঁক দিয়ে মাথা গলিয়ে দেয়। পুরো কক্ষে নজর বুলিয়ে দেখতে পায় বিছানায় শুয়ে আছে অভিরাজ। গায়ে কমফোর্টার থাকলেও ঘাড়ের একটু নিচ অবধি দেখা যাচ্ছে। এতে বোঝা যায় মানুষটার শরীর উন্মুক্ত। উষসী চোখ নামিয়ে ফেলে, তারপর ধীরে সাজতে কক্ষে প্রবেশ করে। কুকুরটা হঠাৎই লাফিয়ে কোল থেকে নেমে যায়, সোজা গিয়ে ওঠে অভিরাজের শরীরে। এতে অভির ঘুম ছোটে। ও চোখ পিটপিট করে যায়। অন্যদিকে উষসী অসহায়। এই কুকুরটার কি দরকার ছিল এভাবে ছুটে যাওয়ার? কুকুকে এক হাতে জড়িয়ে ধরে পুরুষটি। তারপর একটুখানি পাশ ঘুরতে দেখতে পায় বাদামি চুলের মেয়েটিকে, যার হাঁটু সমান ফ্রক গলে
বেরিয়ে আছে সাদা মেঘের মতন দুটো পা। অভিরাজ নিজেকে সংযত করে, কেন যেন এই পায়ের উপর বারবার নজর যায় তার। গুড মর্নিং। ছোঁয়া অবস্থাতেই বলে অভিরাজ। উশসী একটু সহজ হয়। এত সময় তার কেমন একটা অস্বস্তি হচ্ছিল। গুড মর্নিং কোকো, আপনার ঘুমটা ভাঙালো, খুবই দুঃখিত। পুরুষটির অধরে একটুখানি হাসি এসে ধরা দিল। ও কোকোর লোমশ শরীরটায় হাত বুলিয়ে বলল, সমস্যা নেই, তুমি দূরে কেন, এদিকে এসো। একটু দমও না থাকলেও এগিয়ে যায় কিশোরী। অভি নিজেও উঠে বসে। এতে করে কমফোর্টার অনেকটাই সরে আসে। ভেসে ওঠে অভিরাজের বলিষ্ঠ দেহ। আপনি নিয়মিত শরীর চর্চা করেন? সহসাই প্রশ্নটি করে ফেলে কিশোরী। অভি কেবল মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, কলেজের সময় থেকে। ও, তোমার কথা বলো, নাস্তা করেছো? অনেক বেজে গিয়েছে। করেছি, আপনাকে নাস্তার টেবিলে পাইনি। আমি ভেবেছি অফিসে গিয়েছেন। তখনই লাবণ্য আপু বলল ঘুমাচ্ছেন নাকি। হ্যাঁ, কদিন তো বেশ চাপে ছিলাম। সেটা জানি না, মম পাপার সাথে সেভাবে দেখা হচ্ছিল না। অভির চোখে মুখে তখনও কিছুটা ক্লান্তি। আর একটু ঘুমাতে পারলে ভালো লাগতো, তাই মাথাটা কিছুটা নামিয়ে কোকোর শরীরে হাত বুলাচ্ছে। এদিকে বিপরীত মানুষটি থেকে আর কোনো কথা না পেয়ে কিশোরী চুপ হয়ে যায়। ওভাবে কিছু সময় পেরিয়ে যায়। অভির যখন খেয়াল হয় তখনই বলে ওঠে, সরি, আমি আসলে ঘুম কাটাতে পারিনি, তাই অন্য মনস্ক হয়ে পড়েছি। ইটস ওকে। তোমার কি মন খারাপ? এ প্রশ্নে একটু আনমনা হয় কিশোরী, তারপর বলে, তেমন কিছু না। ও। অভিও এবার চুপ হয়। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা পেরিয়ে পুনরায় বলে, তোমরা তো চলে যাবে। একটু সুসখ্য ব্যথা এসে উশসীর বরফ সাদা ত্বক স্পর্শ করে যায়। ও চোখে দৃষ্টি পরিবর্তন করে। চলে তো যেতেই হবে। সেটাও ঠিক। হুম। তোমার মন খারাপ হচ্ছে না? হচ্ছে একটু। একটু? হ্যাঁ, মায়া পড়েছে সবার উপরে। আপনারা ভীষণ ভালো অভিরাজ। উশসীর মুখে নিজের নাম শুনতেই কেমন একটা ভালো লাগা কাজ করে, অথচ মেয়েটি তার থেকে প্রায় এক যুগের ছোট। অভি একটু ভাবনায় মজে যেতেই কিশোরী বলে, আমি কিছু বই নিতে চাই। অন্য ধ্যান থাকায় কথাটা পুরো শুনেনি পুরুষটি, তাই প্রশ্ন নিয়ে চায়। উশসী পুনরায় বলে, আপনাদের লাইব্রেরিটা ভীষণ ভালো লেগেছে, আমি কিছু বাংলা বই নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখনই যাবে? আপনার সমস্যা না থাকলে যাওয়া যেতে পারে। ওকে, একটু সময় দাও। বলেই বিছানা থেকে উঠে পড়ে পুরুষটি। কোকো তখন লাফিয়ে আসে উশসীর কাছে। তা দেখে অভিরাজ হাসে। কোকো, আসলেই আদুরে। প্রাণীটির লোমশ শরীরে হাত রেখে উশসীও একটুখানি ঠোঁট প্রসারিত করে। অভি তার কাবাট খুলে টি শার্ট নিয়ে নেয়। তারপর চলে যায় ফ্রেশ হতে। বড় লাইব্রেরিটার সামনে আসতেই কিশোরীর মনে কেমন একটা হাওয়া এসে দোল দেয়। স্বাভাবিকভাবেই লাইব্রেরিটা তালা দেওয়া থাকে, তাই চাবি দিয়ে খুলে নেয় অভিরাজ। দরজা খুলতেই ভিতরে প্রবেশ করে ওরা। বইয়ের বিশেষ এক ঘ্রাণে মনটা কেমন নেচে ওঠে। কোকো লাফিয়ে নেমে যায় কোল থেকে। উশসী ধরতে গেলে অভি বাধা দিয়ে বলে, ও থাকুক ওর মতন। প্রশ্রয়ের বার্তা যেন কোকোও বুঝতে পারে। ও আরও উৎসাহ নিয়ে ছুটতে থাকে। বই ফেলে দেবে? কোকো শোন কথা। উশসী, একটু শান্ত হও। কিন্তু বইগুলো। কিছু হবে না, ফেললে আমি ওঠানোর ব্যবস্থা করে দেব। তুমি আসো আমার সাথে। কিশোরী নীরবে মাথা দুলিয়ে অভির পিছন পিছন যেতে থাকে। চারপাশে বইয়ের সারি। লাইব্রেরিটা বিশাল বড় অবশ্য। বেশ শখ করে বানানো হলেও সময়ের সাথে সাথে সেই শখে ভাটা পড়েছে। উশসী তার নরম মেঘের পতন পা দুটো দিয়ে ছোট ছোট কদমে হাঁটছিল। অভি একটু দ্রুতই চলছিল। মেয়েটিকে বেগ বাড়াতে বলার জন্য পিছনে চাইতেই ওর চোখ দুটো আটকে যায় বরফ সাদা দুটো পায়ে। লোমবিহীন ফর্সা মোলায়েম পা কিশোরীর। হালকা বাতাসে ফ্রকের অংশ দোল খেয়ে চলেছে। এ দৃশ্য যেন অন্য এক রহস্য তৈরি করে। অভির যখন ধ্যান ফিরে, কিশোরী তখন ওর একদম কাছাকাছি চলে এসেছে। নিজের এহেন কাজে কিছুটা লজ্জিত হয়ে পড়ে অভিরাজ। ও দ্রুত দৃষ্টি সরিয়ে ফেলতেই বাদামি চুলের মেয়েটি বলে, কি হলো? বুকের কাছে ধিম ধিম করছে।
অভিরাজ বুঝতে পারে কিছু একটা গোলমাল চলছে। মন আর মস্তিষ্ক ঠিক ঠিক কাজ করছে না। ঠিক আছে অভিরাজ? ভয়ার্ত গলায় জিজ্ঞেস করে কিশোরী। অভি একটু সময় নিয়ে বলে, ঠিক আছে, ঘুমটা পুরো হয়নি তো, তাই মাঝে মাঝে চোখ যেন কেমন করছে। আমরা তাহলে পরে আসব, চলুন এখন। সমস্যা নেই। আপনার খারাপ লাগছে তো? ঠিক আছে, আসো আমার সাথে। অভি চলতে থাকে, ওর পিছন পিছন চলতে থাকে কিশোরীও। দুজন আর কথা বলে না। ওরা একদম লাইব্রেরির শেষ মাথায় চলে আসে। বড় বড় তাকে অনেক বই সাজানো। অভি যদিও এসব বই সম্পর্কে ধারণা রাখে না, তবে এই দিকে যে উপন্যাস আর ভ্রমণ নিয়ে লেখা তা ওর জানা। সেই জন্যই কিশোরীকে এখানে নিয়ে এসেছে। পছন্দ মতন নাও। আমার তো ধারণা নেই, আপনি সাহায্য করুন। আমার নিজেরও ধারণা কম উষসী। কথাটা একদম আউতুরের বাচ্চার মতন বলে অভিরাজ। এতে ফিক করে হেসে ফেলে কিশোরী। ওর কাণ্ডে বোকা বনে যায় পুরুষটি। ফেল ফেল করে চেয়ে থাকে। সরি, হাসলে যে। আপনি এমনভাবে বললেন, ইউ নো হোয়াট, আমি আপনাকে এইভাবে বলতে শুনিনি কখনো। আপনি তো রাগী অবশ্য, এখন একটু ভালো হয়ে গিয়েছেন, তবে এইভাবে এত সফটলি, এত আদুরে ভাবে কখনো বলেননি। উষসীর কথায় অভির ভেতরটা নাড়াচাড়া করতে লাগলো। ও নিজেও ভারী অবাক হলো। তবে তার রেশ বেশি সময় রইল না। তার পূর্বে মোটামুটি শব্দ করে একটা তাক পড়ে গেল। অভি যখন চোখ ফেরালো, উষসী তখন মেঝেতে বসা। ওর হাতের কাছে কোকো। প্রাণীটা মিউ করে চলেছে। উষসী। ছুটে এলো পুরুষটি। কোকো সমানে মিউ করে চলেছে। প্রাণীটা যেন অনুশোচনায় ভুগছে। ওর জন্যই তো এমন হলো। অতি আনন্দে সে লাফাচ্ছিল। তখনই একটা পুরনো তাকে ধাক্কা লাগলো। সেটা থেকে একটা তাক খুলে পড়ে যেতে নিচ্ছিল ওর ওপর। আর তখনই উষসী এসে প্রাণীটাকে আগলে ধরলো। এতে করে ব্যথা পেল সে নিজেই। ঠিক আছো? কিশোরী পা ধরে বসে আছে, পা মচকে গিয়েছে। সেই সাথে বেশ অনেকটা জায়গা জুড়ে নীল হয়ে আছে। অভি এই প্রথম কেমন যেন দিক বিদিক শূন্য হয়ে পড়ল। বুঝতে পারল না কি করা উচিত। আর ইউ ওকে? অনেকটা ব্যথা লেগেছে উষসী? উষসী, পা যন্ত্রণা করছে। দেখি। বলে মেয়েটির কোমল পা স্পর্শ করলো অভিরাজ। নরম তুলতুলে পায়ে পুরুষটির স্পর্শ লাগতেই কিশোরীর ভেতরটা শীতল স্রোত বয়ে গেল। এদিকে অভির ধ্যান নেই, তার অনুভূতি নেই। সে ব্যস্ত মেয়েটির ব্যথা সারাতে। ও কয়েকবার কায়দা করে পা এপাশ ওপাশ করে দিল, কিন্তু খুব একটা লাভ হলো না। আইস দিতে হবে বলে মেয়েটির ওঠানে চেষ্টা করলো অভিরাজ। তবে ও হাঁটতেই পারছে না। সেটা দেখে কোনো দিক চিন্তা করল না পুরুষটি। মেয়েটিকে দুহাতে আগলে নিয়ে শূন্যে ভাসিয়ে চলতে লাগলো। পুরো বিষয়টাই কিশোরী ভীষণ মৌন হয়ে গেল। রাগী মানুষটার কোলে উঠে সে তার ভেতরের হৃদয় যন্ত্রটির অস্বাভাবিক কার্যক্রম টের পেল। আচ্ছা, এই যে সব অস্বাভাবিক লাগছে, এসব কিছুর পেছনে কি কোনো বিশেষ বার্তা আছে? পায়ের যন্ত্রণার ভূগোল উষসী। ব্যথায় জ্বর ছিল প্রথম দুদিন, তারপরে দুদিনে একটু সুস্থ হলো। সুস্থ হয়েও চলে এসেছে ইরার ঘরে। ইরা আর ওর বয়সটা যেহেতু কাছাকাছি, তাই ভাব জমে ভালো। কিন্তু কদিন ধরে মেয়েটি কেমন নীরব হয়ে আছে। উষসীকে অবশ্য দেখে এসেছে প্রতিদিনই, তবে ওর মনমরা ভাব কিশোরী বুঝতে পারে। দরজাটা খানিকটা খুলে অনুমতি চাওয়ার মতন করে বাদামি চুলের মেয়েটি বলে, ইরা আপু, ব্যস্ত তুমি? ইরা শুয়ে আছে বিছানার উপর, পাশে ল্যাপটপ, গান বেজে চলেছে। উষসী ঠিকঠাক লিরিক্সগুলো ধরতে পারছে না। উষসী? অবস্থা থেকে প্রশ্ন করে ইরা। কিশোরী জবাব দেয়, এসো, তোমার পায়ের কি খবর? আজ যেতে পারিনি বুঝলে। উষসী কক্ষে প্রবেশ করে ইরা উঠে বসে, চুলগুলো হাত দিয়ে ঠিক করে। বাহ, এখন তো পুরো সুস্থ মনে হচ্ছে। অলমোস্ট। হবারই কথা, আফটার অল লাবণ্যপুর কেয়ারি ছিলে তুমি। এ কথায় উষসী হাসে। লাবণ্য আসলে দারুণ ডাক্তার, ভীষণ যত্ন নিয়েছে তার। ইরা আপু। ইরার ঠোঁটে আলগা হাসি। উষসী সেটা ধরতে পারলো সহজে। ও একটু দোমনা থাকলেও বলল, তোমার মনটা খারাপ মনে হচ্ছে।
এই না তো, মন তো ভালো আছে। তবে এমন কেন মনে হচ্ছে? তাই তো, দেখি তো কেন এমন মনে হচ্ছে। এই বলে এরা উঠে গেল বিছানার উপর থেকে, আরশির সামনে এসে দাঁড়ালো। এতে করে নিজের অবয়ব দৃশ্যমান হলো। মাত্র কয়দিনের চেহারাটা কেমন হয়ে গিয়েছে। ও শুকনো ঢোক গিলল। প্রথম অনুভূতি হারানোর বেদনায় হৃদয়ে যে শোক চলছে, হঠাৎ করেই ঘরে প্রবেশ করলো কোকো আর মিউ করে ডেকে উঠল। এতে করে দাঁড়িয়ে পড়ল উশুশি। পিছন ফিরে চাইলো ইরাও। কোকো, হাত বাড়াতেই লাফিয়ে কোলে উঠে গেল কোকো। উশুশিও পরম আদরে প্রাণীটাকে জড়িয়ে ধরল। এমন সময় এই দরজার আড়াল থেকে ছোঁয়ার গলা শোনা গেল। ভারী দুষ্ট হয়েছে কোকো, একদমই কথা শোনে না। রুমে প্রবেশ করে কোমরে দুহাত গুজে দিল ছোঁয়া। প্রাণীটা লোমশ শরীরে হাত বুলাতে বুলাতে উশুশি বলল, এখানে এসে দুষ্টুমি বেড়েছে। আগে শান্ত ছিল, এখন যে কি হলো। ইস, তোমাদের খুব মিস করব। এগিয়ে এসে কথাটা বলল ছোঁয়া। উশুশির নিজেরও খেয়াল হলো সময় হয়ে গিয়েছে। তার অসুস্থতার জন্য যদিও 2 দিন বেশি থাকা হলো, তবে এবার যেতেই হবে। ওরা যখন এসব কথায় ব্যস্ত, এরা তখন ঘরের এক কোনায় রাখা আরশির সামনে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে সে। এক পর্যায়ে ছোঁয়ার নজর পড়ে এর দিকে, দৃষ্টি ফেরায় এরাও, তবে বেশি সময় চেয়ে থাকতে পারে না। ভীষণ কষ্টে চোখ থেকে 2 বিন্দু জল নেমে আসে, যা স্পষ্ট দেখতে পায় ছোঁয়া। লাবণ্যর জীবনের ব্যস্ততা যেন সব থেকে বেশি। মেয়েটি সময় পায় না একদমই। দিন নেই রাত নেই, হসপিটালে পড়ে থাকে। অবশ্য তার কাজই মানুষের সেবা দেওয়া। কিন্তু আজ সে দুপুরের খাবারের টেবিলে বসেছে। ওর সাথে এসেছে নাফিসও। লোকটাকে দাওয়াত দিয়ে এনেছে বললে ভুলই হবে। নাফিস নিজেই যেতে দাওয়াত নিয়েছে। খাবার খেতে খেতে লাবণ্যর চোখ ঘুরছিল নাফিসের দিকে। আচ্ছা, এই লোকটা কেমন? সুন্দর, স্মার্ট, সবশেষে ভালো মানুষ। হ্যাঁ, নাফিস আসলে ভালো মানুষ, বেশ অনেকটা মিশুক। লাবণ্য না খেয়ে যখন এক মনে তাকিয়ে, তখনও একটুখানি কাশির মতন করলো ছোঁয়া। মেয়েটি বরাবরই দুষ্টু। লাবণ্য চোখ রাঙালো, এতে করে দমলো। তবে শুরু করলো ঈশান। ও বলল, নাফিস ভাইয়া, আপনাকে একটা কথা বলতে চাই। নাফিস খাবার চিবুতে চিবুতে বলল, হ্যাঁ বলো না। আসলে আপনাকে আমার ভীষণ ভালো লাগে। নাফিস অধর প্রসারিত করলো, বলল, আই এম ট্রুলি গ্রেটফুল ম্যান। তুমিও দারুণ, বিশেষ করে এত সুদর্শন। এটা বেশি বললেন। বিশ্বাস করলে না? লাবণ্য, আপনি বলুন, ঈশানের উপর হসপিটালের কতজন ক্রাস্ট? এ কথায় লাবণ্য সায় জানালো। ঈশানের ভাব যেন একটু বাড়ল। ও বলল, ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম আপনাকে সারা জীবনের জন্য আমাদের সাথে রাখতে পারলে ভালো হতো। এরা তো ছোট মানুষ, আর আর আরেকজন তো পাগল। আমি যে কেন আরেকটা ছোট বা সমবয়সী বোন নেই? ইঙ্গিতটা যে লাবণ্যকে দেওয়া হলো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডাইনিংয়ে দেহাতেই ছোটরা বসে আছে। না হলে লাবণ্যর কানটা গরম হয়ে যেত। ও তবু কেমন অস্বস্তি অনুভব করলো। এদিকে নাফিস হেসে চলেছে। সে হাসি দেখে লাবণ্য শুধুই ফাঁসফাঁস করছে। ওর খাওয়া দাওয়া ওখানেই শেষ। অনেকগুলো ফাইল জমেছে, সব আজকেই ফাইনাল করতে হবে। মাথায় বিস্তর চাপ। আতিফ আসতেই অভি বলল, চাচ্চু, আমি প্রায় সব শেষ করে ফেলেছি, একটু দেখো তো। আতিফ বসলেন। তাড়াহুড়োর মধ্যে আছেন তিনি নিজেও। সবগুলো মোটামুটি দেখে নিয়ে বললেন, আর একটা ফাইল কোথায়? মোট 9টা হওয়ার কথা। ও হ্যাঁ, ওটা ছোট চাচ্চুর কাছে, আমি নিয়ে আসছি। ঠিক আছে, সময় কম, জলদি আনো। অভি ভীষণ তাড়াহুড়োর মধ্যে বের হতে নিচ্ছিল। তখনই দেখা হলো উশুশির সাথে। মেয়েটি ছোট ছোট কদমে এদিকে আসছিল। তার গায়ে সাদা রঙের ফ্রক, সাদার মাঝে ওর বরফ সাদা রং দুটি ছড়াচ্ছে। অভি থেমে গেল। গুড এভরিথিং। গুড ইভিনিং উশসী, কেমন আছো এখন? ভালো, ঠিকঠাক চলতে পারছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আর সারা দিন বেশ চলাফেরা চলছে। লাবণ্য কিন্তু রেস্ট নিতে বলেছিল,
আসলে কাল তো চলে যাব, তাই একটু ঘুরে নিচ্ছিলাম। যাওয়ার কথা ওঠাতেই ভীষণ বজ্রপাতে চারপাশ কেমন থমথমে হলো যেন। তবে তার স্থায়িত্বকাল বেশিক্ষণ হলো না। উশুসি বলল, আপনি কি ব্যস্ত? একটু, আসলে সব ফাইল গুছিয়ে নিচ্ছিলাম। তোমরা তো কাল চলে যাবে, সব ফাইনাল করে নেওয়া হচ্ছে। ও, তুমি কিছু বলতে চাও? পরে বলবো। এখনই বলো। আপনি তাড়ায় আছেন তো? সমস্যা নেই, বলো তুমি। আসলে বইগুলো। ও পুরোটা শেষ করার আগেই অভি বলল, ইস, মাথা থেকে বের হয়ে গিয়েছিল। শোনো, আমি ডিনারের পর তোমায় নিয়ে লাইব্রেরিতে যাব। এখন একটু ছোট চাচ্চুর কাছে যাচ্ছি। ডিনারের পর দেখা হচ্ছে। সম্মতি জানাতে বাদামি চুলের মেয়েটি দুপাশে মাথা কাত করল। এতে করে তার কাঁধ সমান চুলগুলো কেমন দোল খেলো। ভারী সুন্দর লাগলো ওকে। অভি আনমনে হাসলো। মেয়েটিকে দেখলেই ভালো একটা অনুভূতি কাজ করে। ভিতরে গুনগুন সুর বাজে, ঠিক যেন বৃষ্টির মিষ্টি সুর। রাতের খাবার শেষ করে অভির কক্ষে এসে দাঁড়ালো উষসী। তবে মানুষটা তখন কক্ষে ছিল না। কাজ তখনও চলমান। দিনরাত এক করে পরিশ্রম করছে ছেলেটা। অভি যখন কক্ষে ফিরল, উষসী তখনও দাঁড়িয়ে। ওকে দেখে কিছুটা লজ্জিত হলো পুরুষটি। সরি, তোমাকে অপেক্ষা করতে হলো। ইটস ওকে। বোর হচ্ছিলে তাই না? ঠিক তা না। তবে গায়ে থাকা ব্লেজারখানা খুলতে খুলতে শুধালো অভিরাজ। উষসী একটু সময় নিল, তারপর বুক ভরে দম নিয়ে বলল, আপনার ঘরটায় অন্যরকম বাতাস আছে। অন্যরকম বাতাস? অভির ভ্রু তখনও কুঞ্চিত করে রাখা। কোকো নিজ মনে ঘুরে বেড়াচ্ছে। অভিরাজের বুদ্ধিদীপ্ত দুটো চোখ ষোড়শীর মুখশ্রীতে ঘুরে বেড়াচ্ছে। উষসী বড় করুণ শোনালো কণ্ঠটা। কিশোরী নজর ফেরালো, একদম চোখের দিকে তাকালো। কিছু বলতে চাও? এই প্রশ্নে বাদামি চুলের মেয়েটি চমকায়। থমকে যায় ওর হৃদয়। অভি নিজেও কি একটা আকুল নয়? হয়তো আকুল, তাই তো অমনভাবে চেয়ে আছে। কি হলো? বইগুলো নেব অভিরাজ, সময় ফুরিয়ে আসছে। ও, দাঁড়াও একটু। বলে আরশির সামনে এসে দাঁড়ালো পুরুষটি। চুলগুলো এলোমেলো হয়ে আছে। সেটা হাতের সাহায্যে ঠিক করে নিয়ে ওরা চলল লাইব্রেরির দিকে। তালাবদ্ধ লাইব্রেরিটা খুলতেই নাকে এসে ধরা দিল বইয়ের সেই ঘ্রাণ। উষসী বুক ভরে দম নিল, যেন এই বইয়ের ঘ্রাণটুকু নিজের ভিতরে শুষে নিতে চাইল। অভি সেটা বুঝে, আর চোখে যায়, তবে কথা বাড়ায় না। ওরা চলতে থাকে। লাইব্রেরির শেষ মাথায় আসে, যেখানটায় বাংলা বইয়ের দারুণ সব সংগ্রহ রয়েছে। অভিরাজ কিছু বই নাড়াচাড়া করে। এটা নেহাতই সময় ব্যয় করার ধান্দা। উষসী ততক্ষণে কিছু বই তুলে নেয়, তারপর ডাকে, অভিরাজ দেখুন। অন্য পাশ ঘুরেছিল পুরুষটি। ওর কোথায় পিছন ফিরে চায়। নজর পড়ে মেয়েটির বাদামি চুলে, যা ঈষৎ হাওয়ায় দোল খাচ্ছে। এগুলো কেমন? 4টি বই নিয়ে এসেছে কিশোরী। 2টো উপন্যাস আর 2টো ভ্রমণ কাহিনী। বইয়ের মলাটো লেখকের নাম দেখে অভি এইটুকু ধারণা করে বইগুলো ভালো, তবে পড়া হয়নি বিধায় পুরোপুরি সে নিশ্চিত নয়। নেব এগুলো? হ্যাঁ, নাও। মলাটগুলো দারুণ লেগেছে, তাই এগুলো নিয়েছি। আচ্ছা। কেন যেন কথা বলতে ভালো লাগছে না অভিরাজের। ওর মনে হচ্ছে সময়টা বড় খারাপ। এদিকে বাদামি চুলের মেয়েটি বেশ ভালোই কথা বলে যাচ্ছে। লাইব্রেরির একপাশে বিশাল 2টো জানালা রয়েছে, যা প্রায় মেঝে অবধি ছুঁই ছুঁই। রাতের আকাশে কিছু মেঘ জমেছে, হাওয়া বলে দিচ্ছে বৃষ্টির কথা। অভি হৃদয় চমকায়, কোথাও একটা শূন্যতা ধরা দেয়। ও বড় করুণ দৃষ্টিতে কিশোরীর পানে চায়। উষসী তখনও হাসি হাসি মুখে বইগুলো নাড়াচড়া করছিল। মানুষটা যে তার দিকে চেয়ে আছে তা বুঝতে পেরে বই থেকে দৃষ্টি ওঠায় ও নিজেও। এতে করে দুজনের দৃষ্টি মিলে যায়। শূন্যতা বৃদ্ধি পায়। খোলা জানালা দিয়ে শা গতিতে বাতাস ঢুকে ওদের স্পর্শ করে যায়। সেই বাতাসে দোল খায় মসৃণ চুল, লেপটে যেতে থাকে গায়ের পোশাক। উষসীর ঘোলাটে চোখের মনি হঠাৎই মুক্তোর মতন চিকচিক হতে থাকে। ওর যে কান্না পাচ্ছে, ভীষণ কান্না। তবে ও এই মানুষটার সামনে কাঁদতে চায় না।
তাই তড়িৎ গতিতে দৃষ্টি ফিরিয়ে অন্য পাশে যায়। অভিরাজ ধীর সুরে বলে, ভালো থেকো উষসী। একই সুরে উষসীও বলে, আপনিও ভালো থাকবেন অভিরাজ, ভীষণ ভালো থাকবেন প্লিজ। সেদিন রাতটা নির্ঘুম গেল অভিরাজের, তাই পরের দিন পুরোটাই ঘুমিয়ে পার করেছে। এমনকি রাতটাও ঘুমের মধ্যেই কেটেছে। পুরো 24 ঘন্টা বিছানায় পড়ে পড়ে ঘুমিয়েছে পুরুষটি। অন্য কোথাও তার মনোযোগ নেই। বাড়ির লোকজন কয়েকবার করে ডেকে গিয়েছেন, তবে কোনো লাভ হয়নি। ওর ঘুম ছোটেনি। ও শুয়ে আছে বিছানার সাথে লেপ্টে। এমনইভাবে আরও একবার দরজায় নক পড়ে। অভির চোখ মুখে ক্লান্তি, ঘুম ঘুম ভাব তখনও যায়নি। মিস মিস করছে শরীর। ও বিরক্ত হয়। ঘুমাচ্ছি, বিরক্ত করো না তোমরা। অভি উঠ। লাবণ্যের গলা। অভি ভ্রু কুঞ্চিত করে ঘড়ির দিকে তাকিয়ে বুঝে 10:30 বাজে। এই সময় লাবণ্য তো হসপিটালে থাকে, তবে আজকে হসপিটালে যায়নি সে। অভির মুখশ্রীতে তখনও প্রশ্নের দল ঘুরপাক খাচ্ছে। লাবণ্য আবারও দরজায় নক করে। দরজা খুল, গুরুত্বপূর্ণ কথা আছে। কি এমন কথা, কি এমন গুরুতর ব্যাপার যার জন্য অভিরাজের ঘুম ভাঙাতে মরিয়া লাবণ্য? ও বড় তিক্ত মেজাজে বিছানা ছাড়ে। হিম হওয়া কক্ষে হিম বাতাসে ঘ্রাণ। ও কাবাট খুলে টি শার্ট পরে নেয়। তারপর দরজা খুলে। লাবণ্য তখনও দরজার কাছে দাঁড়িয়ে, তাকে অস্থির লাগছে। অভি বিরক্তি ভাব সরিয়ে শুধায়, কি হয়েছে, হসপিটালে যাসনি? সর্বনাশ হয়ে গেছে রে, আমার বিশ্বাসই হচ্ছে না। কি হয়েছে? লাবণ্য যেন কথা বলতে গিয়েও বলতে পারে না। ওর দুটো চোখ অস্থির, দিক হারিয়ে শূন্য মুহূর্তে লুটিয়ে পড়েছে। বল কি হয়েছে? শুধায় অভিরাজ। তবে লাবণ্য যে কথা বলতে পারে না। ওর গলা দিয়ে আর কথা আসে না। অভি বড় বিরক্ত হয়। ঠিক তখনই আমান সাহেবের গলা ভেসে ওঠে। উদ্বিগ্ন কণ্ঠে তিনি বলেন, আমাকে ধোকা খাওয়াচ্ছিস অভি? এলেন ও তার পরিবার ধোকাবাজ। চোখের সামনে সব ঘটে গেল, আমরা কিছু ধরতে পারিনি। 100 কোটি টাকা লুট করে নিয়েছে। আমরা এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম। সব কথা যেন অভির মাথার উপর দিয়ে যায়। ও চেয়ে থাকে, ভ্রু কুঞ্চিত তখনও। আতিফ তড়িঘড়ি করে এদিকে আসেন, বলেন, দ্রুত ফাইলগুলো চেক করো, শ্রী গ্রিন কালারের ফাইলটা লাগবে। অভি তৎক্ষণাৎ কক্ষে প্রবেশ করে। ওর পেছন পেছন আসে বাকিরাও। ও চট করে ড্রয়ার খুলে ফাইলগুলো সব নামিয়ে রাখে। একটার পর একটা ফাইল উল্টিয়ে পাল্টিয়ে দেখে, কিন্তু কোথাও সি গ্রিন রঙের ফাইলটি পাওয়া যায় না। অভির বুকের ভেতরটা কেমন ধক ধক করে। ফাইলটা নেই। এই ঘরে তো কখনো এলেন বা সাবিয়ার প্রবেশ ছিল না। তবে কে সরালো ফাইলটা? তাৎক্ষণিকভাবে অভির মস্তিষ্কে একটাই নাম আসে, সেটা উষসী। একমাত্র উষসীরই অবাধে চলাচল ছিল এই কক্ষে। চোখের সামনে যেন সমস্ত পর্দা খুলে যেতে থাকে। কারণে অকারণে কোকোকে বাহানা দিয়ে উষসী তো যখন তখন এই ঘরে প্রবেশ করেছে, চারপাশ খুঁটিয়ে দেখেছে। তবে কি উষসী এই প্রতারণা করলো তার সাথে? এই ষোড়শী মেয়ে যাকে আদর করে মানুষপটে বৃষ্টির সাথে তুলনা করেছিল অভিরাজ, ঠোঁট আউড়ে ডেকেছিল রেইন।